চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট কিংবা আলাদা কোনো রাজ্যের টেট দিতে যাচ্ছ, তাদের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছি, ব্যক্তিত্বের তত্ত্ব নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের ফ্রয়েডের তত্ত্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব এরিকসনের মনোসামাজিক তত্ত্ব নিয়ে। কেমন? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে। চলো আমরা সরাসরি ক্লাসে চলি। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব। এরিকসন কিন্তু বলেছেন যে ব্যক্তিত্ব আমাদের যখন বিকাশ হবে তখন সমাজের সঙ্গে ব্যক্তির যে ক্রিয়া প্রতিক্রিয়া, সমাজের সঙ্গে ব্যক্তির যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার ফলস্বরূপ আমরা ব্যক্তিত্বের বিকাশ পাব। ঠিক আছে, মানে যখন শিশু জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে সে কিন্তু একটা জটিল সমস্যামূলক সমাজে চলে এলো। সেখানে সে জটিল পরিবেশের সম্মুখীন হয়ে সে প্রতিক্রিয়া করবে, তার মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের বিকাশ হবে। ঠিক এখানে এরিকসনকে আমরা নিও ফ্রয়েডিয়ান অর্থাৎ ফ্রয়েডের অনুগামী বলে বিভিন্ন গবেষক, শিক্ষাবিদ বলে থাকেন। আমরাও তাই এটা বলবো। কিন্তু কি তিনি ব্যক্তিত্বের বিকাশে যে ফ্রয়েড যে মনোসমীক্ষণ তত্ত্বকে যে তত্ত্বের ধারণা দিয়েছেন, এটা তথ্য হবে না, এটা তত্ত্ব হবে। তত্ত্বের যে ধারণা দিয়েছেন মনোসমীক্ষণ তত্ত্বের যে ধারণা দিয়েছেন সে ধারণাকে তিনি সমর্থন করেছেন, যে না, তিনি যে মনোসমীক্ষণ তত্ত্ব যেটা ধারণা দিয়েছেন বলে না এটা ঠিক। কিন্তু ফ্রয়েড যে অতি যৌনতার যে ভূমিকাটার ধারণা দিয়েছেন, লিবিডোর যে ধারণাটা দিয়েছেন, সেটাকে কিন্তু উনি সমর্থন করেননি। তিনি যৌনতার বিষয়টাকে অস্বীকার করেছেন। ঠিক, তিনি বলেছেন যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে তিনটি উপাদান আছে: শরীর, অহং এবং সমাজ। কি বললো? শরীর মানে আমি বাহ্যিক দিক থেকে আমাকে যা দেখতে পাবে, তুমি নিজেকে বাহ্যিক দিক থেকে যা দেখতে পাবে সেটা হচ্ছে শরীর। অহংটা কি? তোমার নিজের ভেতরে তুমি কে, তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কি, আমি কে, আমি মানে কি, তার অস্তিত্ব কি, সেটা হচ্ছে অহং। আর সমাজ মানে আমি বাইরে যেটা দেখতে পাবো। তাহলে বাহ্যিকভাবে আমি আমাকে দেখবো, আভ্যন্তরীণভাবে আমি আমাকে দেখবো, আর একটা কি, আমি বাইরেরটা দেখবো। তাহলে শরীর, অহং এবং সমাজ, এই তিনটেকে তিনি মূলত গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন কেউ একজন জয়েন করতে চাইছে, কুশল। আচ্ছা, তো এবারে তিনি বলেছেন এই যে তিনটে যে উপাদান, এই তিনটে উপাদানের পারস্পরিক প্রভাব আছে, তার ফলেই ব্যক্তিত্বের বিকাশ ঘটছে। এটাই হচ্ছে এরিকসনের মূল বক্তব্য। এবারে যে সিটেট দিলাম, এখানে ওই বিষয়টাই দেখলাম, প্রশ্নটা এরকম আসবে যে চারটে অপশন দিয়ে দেবে যে এরিকসন মূলত নিও ফ্রয়েডিয়ান, এরিকসন ফ্রয়েডকে সমর্থনই করেন, এরিকসন ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বকে সমর্থন করেছেন, তাই নিও ফ্রয়েডিয়ান। মানে কোশ্চেনের এটা দেখো, মানে একটা স্টেটমেন্ট দেখো কিরকম হচ্ছে। এবং শেষে বলবে যে তিনি মনোসমীক্ষণ তত্ত্বকে সমর্থন করলেও কিন্তু লিবিডোর অতি যৌনতার ভূমিকাকে অস্বীকার করেছে। বুঝতে পারলে? তাহলে তোমাকে পারফেক্ট এইভাবে স্টেটমেন্টগুলো দেবে, যার মধ্যে তিনটে বা দুটো ঠিক হবে, বা একটা ঠিক হবে, বা একটা ভুল হবে, তিনটেই ঠিক হবে, সেইটা তোমাকে বুঝে করতে হবে। এই জন্য এটা ডিটেল একটু বলে দিলাম। আচ্ছা, নেক্সট। না হলে তো আমি ডাইরেক্ট চলে যেতে পারতাম যে কি বলে তার স্তরগুলোতে। ঠিক আছে, কারণ তোমার ওই পিঁয়াজে এবং হচ্ছে ভাইগটস্কির এই ধরনের কোশ্চেন প্যাটার্নটা এসেছিল, তাই এটা এইভাবে বানানো। আচ্ছা, এবারে এরিকসন কিছু বক্তব্য পেশ করেছেন তার তত্ত্বের ক্ষেত্রে, সেগুলো একটু বলে নিই। এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছেন যে ইদম নয়, অহংটা জন্মগত। আমি কি, আমার অস্তিত্ব কি, আমার সংজ্ঞা কি,
আমি কে এটা হচ্ছে জন্মগত, ইদ্রা জন্মগত নয়। ইদ্রাকে কে জন্মগত বলেছেন? ইদ্রাকে কে জন্মগত বলেছেন? ফ্রয়েড বলেছেন। আদিম প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, যেটা ঈদ। কিন্তু এরিকসন বলছেন যে না, ঈদ না, ইগোটা হচ্ছে জন্মগত। তাহলে এইখানেই হচ্ছে এরিকসন এবং ফ্রয়েডের ধারণাগত পার্থক্য, যে ধারণা আমাদের দিয়েছে। এই লাইনটা থেকে এই 4টে লাইন এমন ভাবে বানিয়ে দেবে তুমি কনফিউশনে পড়ে যাবে, এবং আমি সেটা বানাবো, যখন প্র্যাকটিস করাবো তখন বানাবো। আবার তারপরের পয়েন্টটা দেখো, বলছে অহং ইদম থেকে সৃষ্ট নয়। অহংটা ইদম থেকে সৃষ্টি হয় না। আচ্ছা, জন্মগতভাবে অহং দ্বন্দ্বমুক্ত থাকে, মানে অহংটা তখন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সামাজিক পরিবেশে এর বিকাশ ঘটে, তখন এর মধ্যে এবারে দ্বন্দ্ব চলে আসে, এটা ঠিক না এটা ভুল, ওটা ঠিক করা উচিত হবে না এটা ঠিক করা উচিত হবে। ফ্রয়েডের তত্ত্বটা একটু মনে করার চেষ্টা করো, যারা যারা আগের ক্লাসে ছিলে। তিনি কি বলেছেন? অহং বলবে আচ্ছা এটা করা কি ঠিক হবে না হবে না, সুপারিগো বলবে একবারে ঠিক নয়, এটা করবে না। বুঝতে পারলে? তাহলে ওখানে কিন্তু ফ্রয়েডের কথাটা ছিল অহং কিন্তু দ্বন্দ্ব যুক্ত, কিন্তু এরিকসন বলছেন যে না, অহংটা হচ্ছে জন্মগতভাবে আছে এবং এটা দ্বন্দ্বমুক্ত। দেখো দুজনের ধারণাগত পার্থক্যটা দেখো। এবারে কি ব্যাপারটা হচ্ছে, দেখো ধারণা তো ক্রমশ পাল্টে পাল্টে আসছে। ফ্রয়েড একটা ধারণা দিয়ে গেছেন, তিনি যেভাবে গবেষণা করেছেন, যেভাবে বিষয়টা বুঝেছেন, এবং তারপরে এরিকসন সেটা আবার ধারণাটা একটু পরিমার্জন করলেন। তাহলে কি হলো? ধারণার পরিমার্জন হয়ে গেল। ধারণার পরিমার্জন হয়ে গেল, ধারণাটা একেবারে ভুল নয়, তার পরিমার্জন হলো। একাধিক শব্দের সমন্বয়ে বাক্য সৃষ্টি হয়। পরে আমরা যখন বড় হচ্ছি, এখন যখন টেটের জন্য পড়ছি বা বড় ক্লাসে যখন পড়ছি, না, একাধিক পদের সমন্বয়ে বাক্যের সৃষ্টি হয়। তাহলে দেখো ভুল কিন্তু কোনোটাই নয়, ধারণার পরিমার্জন পরিবর্ধন হচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, তিনি এবার কি বলেছেন না, ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বটাই মনোসামাজিক। মনোসামাজিক কেন বলা হয়েছে? না, ব্যক্তির নিজের মধ্যে কি চাহিদা আছে না আছে, সমাজ কি চায়, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব। ব্যক্তির চাহিদা, সমাজের চাহিদা, তাই মনোসামাজিক। ব্যক্তির নিজের মানসিক ব্যাপার, মানসিক বৈশিষ্ট্য নিয়ে ব্যাপারটা আছে, তাই এটা মনের ব্যাপার, তাই মনোসামাজিক। ঠিক আছে, নেক্সট। এই দ্বন্দ্বই অহংয়ের বিকাশ ঘটায়। এই দ্বন্দ্বই অহংয়ের বিকাশ ঘটায়। মনোসামাজিক, এই দ্বন্দ্বই অহংয়ের বিকাশ ঘটায়। তারপরের পয়েন্ট কি না, বলছে অহং সত্তার বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। দেখো আমি প্রথমে কি বললাম, অহং মানে কি? আমি কে, আমার অস্তিত্ব কি, বা আমি কি, এটা যদি আলাদা আলাদা হয়, এটা তো প্রত্যেকের আলাদাই হয়। তুমি 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 আর কেউ নও, আমি 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 আর কেউ নয়, দেবব্রত 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 আর কেউ নয়। এবারে খাতায় কলমে সার্টিফিকেটে হয়তো নাম থাকতে পারে অন্য দেবব্রত, কিন্তু দেবব্রত, যে দেবব্রত ক্লাস করছে সে দেবব্রতই, যে তাপস ক্লাস করছে সে তাপসী। ঠিক, তুমি জানো তুমি কি, তোমার অস্তিত্ব কি, বা তোমার প্রকৃতি কি, তোমার স্বরূপ কি, সেটা এই যে অহং সত্তা, এই সত্তাটা ব্যক্তিগত পার্থক্যের উপরই নির্ভর করে। আর এটা যত বিকশিত হয় ব্যক্তিত্বের তত বিকাশ ঘটে। এটা হচ্ছে এরিকসনের বক্তব্য তার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। এবারে চলে আসি, এরিকসন মূলত শিশুর জীবন বিকাশের স্তরকে 4টি পর্যায়ে ভাগ করেছেন। এইখানে কিন্তু একটা সবাই ভুল করে বসে, ওনার টোটাল 8টা স্তর আছে। 8টা কিন্তু স্তর বলতে ওটা 8টা স্তর নয়, 4টে স্তরের মধ্যে আবার তার ভাগ 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 আছে। ঠিক আছে, প্রথম যে মূলত 4টা স্তর, একটা হচ্ছে প্রারম্ভিক পর্যায়ে, আর্লি ইয়ার্স, জন্ম থেকে 5 বছর, মধ্যবর্তী বা প্রাক বয়স সন্ধি, মানে কি 12 বছরের আগে পর্যন্ত 6 থেকে 11 বছর, সন্ধিক্ষণ বা কৈশোর পর্যায় অ্যাডোলেসেন্স, যেটা 12 থেকে 18, তারপরে পরবর্তী পর্যায়ে 18-র ঊর্ধ্বে। এবারে এই 4টের মধ্যে প্রথমটাতে 3টে স্তর আছে, এগুলো কিন্তু পর্যায়। এর পরের যেগুলো আলোচনা হবে সেটা হচ্ছে স্তর। দ্বিতীয়টাতে একটা, তৃতীয়টাতে একটা, এবং চতুর্থটাতে আবার 3টে স্তর। তাহলে 3 3 6
আর মাঝখানে দুটো, 8, 8টা স্তর, 4টে পর্যায়, এইটা মাথায় রাখতে হবে। 4টে পর্যায়, 8টা স্তর। দেখো, আচ্ছা এটা অ্যানিমেশনটা ভুল আছে। প্রারম্ভিক পর্যায়ে জন্ম থেকে 5 বছর, এই পর্যায়ের বিষয়টা একটু বলে দিই। এই পর্যায়ে 3টে স্তর আছে। কি কি? না প্রথম স্তর হচ্ছে, বলা হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাস, ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। এটা কোন অবস্থায়? জন্ম থেকে 1 বছর শিশু থাকে, একবার ইনফেন্সি যেটা। সেখানে কি বলা হচ্ছে, আমরা যখন পেঁয়াজের কগনিটিভ বিকাশ পড়েছিলাম তখন আমরা একটা এরকম পড়েছিলাম না, যে বস্তুর স্থায়িত্ব বলে একটা ভাগ আছে, যে যখনই চোখের সামনে আসছে তখন সে বুঝতে পারছে হ্যাঁ এটা স্থায়ী, এটা তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে যে হ্যাঁ এটার অস্তিত্ব আছে। তো সেইটার সঙ্গে যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে দেখব, যখন শিশু তার পিতা মাতা পরিবার সঙ্গে মেলামেশা করে তখন মানে ধীরে ধীরে অ্যাডজাস্ট হয় পরিবারের সঙ্গে, তখন কি হয় না এদের প্রতি একটা আস্থা তৈরি হয়, এদের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়। দেখবে শিশুরা হঠাৎ করে অপরিচিতদের কোলে যেতে চায় না, পরিচিতদের কোলে যেতে চায়। তাহলে এই অস্তিত্বটা সে সামনে পাচ্ছে বলেই তার বিশ্বাস বা আস্থাটা আছে, তাই তার কোলে চলে যাচ্ছে। এর উল্টোটা কি? অনাস্থা বা অবিশ্বাস। তুমি যদি স্নেহপূর্ণ আচরণ করো তোমার প্রতি তার আস্থা তৈরি হবে, না হলে আস্থা তৈরি হবে, অনাস্থা বা অবিশ্বাস তৈরি হবে। কারণ কি না সে নিরাপত্তার অভাব বোধ করবে। দেখো ওইটুকু শিশু, সেও জানে নিরাপত্তার বিষয়টা তার মধ্যে কাজ করে। দ্বিতীয় স্তর কি? 1 থেকে 3 বছর বলা হচ্ছে স্বাধীনতা বনাম লজ্জা, অটোনমি ভার্সাস অ্যাসেম। এটা কোন সময়টা? এটাকে বলা হয় বাচ্চা, এটাকে মূলত টডলারহুড যেটাকে বলা হয়, টডলারহুড। এখানে কি বলা হচ্ছে, এই সময় কিন্তু দেখবে শিশুদের যে শারীরিক সঞ্চালনগত যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে সেই দক্ষতাগুলো সে অর্জন করে শিশু। ফলে কি হয়, সে তার নিজের স্বাধীন মতো কাজ করতে পারে। হঠাৎ মনে হচ্ছে ছুটে চলে গেল, এই খেলনাটা নিয়ে চলে এলো, দেখো এটা কিন্তু তার স্বাধীনতা, স্বাধীনতা বোধের তার বিকাশ হচ্ছে। মানে অন্যান্যদের দেখবে সাহায্য ছাড়া সে নিজে কাজ করতে চায়। বাচ্চাদের ক্ষেত্রে দেখবে নিজেই সে জল খেতে চায়, বলবে আমাকে ছাড়ো আমি জল খাবো। এটা 3 বছরের মধ্যে হয় একবারে মানে হাতে কলমে। আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রেও দেখেছি যে আমাকে দাও আমি ধরে খাবো। আমি মানে এই জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে দেখি, বাচ্চার যা মানে সাইকোলজিতে যে ধরনের তত্ত্বগুলো আছে না, আমি মিলিয়ে মিলিয়ে দেখি যে মিলছে কিনা। আমাকে দাও আমি নিজে খাবো, গ্লাসটা সে নিজে হাতে নিয়ে খাবে, সে নিজে হাতে ভাত খাবে। কিন্তু অনেক বাচ্চা তো নিজের হাতে খেতে চায়নি, অনেক বাচ্চা তো অনেক বড় হয়ে যাওয়ার পর তাকে খাই দিতে হয়, সেটা খেতে চায়। ব্যাপার। কিন্তু দেখবে বাচ্চারা না যখন দেখবে ঠিক 3 বছরের পর্যন্ত, তখন দেখবে সে নিজেই করতে চায়, জল নিজে খেতে চাইবে। এই যে ধরো যে হাতকল যেগুলো হয়, হাতকল দেখবে পাম্প করতে পারবে না, ঝুলে পড়বে পাম্প করার জন্য, আমি করব। আচ্ছা, কিন্তু আমরা কি করি, এই এটা করিস না, এটা করিস না, এটা হাত দিস না, এটা হাত দিস না, এটা করিস না, এটা করিস, এই যে এই বিষয়টা করি, তখন তার মধ্যে কি হয়, দ্বিধার সৃষ্টি হয় বা সন্দেহের সৃষ্টি হয়। ঠিক তখন সে কাজটা করতে পারে না, অন্যের উপস্থিতিতে সে কাজটা করে না। এটাকে এরিকসন বলছেন এটা লজ্জা, অন্যান্যদের উপস্থিতিতে সে লজ্জা অনুভব করে, এটা এরিকসন বলছেন। তৃতীয় স্তরটা কি বলছেন, 4 থেকে 5 বছর, উদ্যোগ বনাম অপরাধবোধের দ্বন্দ্ব। দেখো এর স্তরের প্রত্যেকটা স্তর একটার সঙ্গে একটা রিলেটেড। যখন স্বাধীনতা পাচ্ছে সে তখন কিন্তু তার মধ্যে একটা উদ্যোগ তৈরি হবে, কোনো কিছু একটা করার, নিজে করবে, একটা উদ্যোগ তৈরি হবে। এটা কি হবে, আর এই সময়টা কি হয় 4 থেকে 5 বছর বয়সটাতে কি হয় না, দ্রুত মাত্রায় শারীরিক এবং মানসিক ক্ষমতার বৃদ্ধি হয়। শিশু পরিবেশের সঙ্গে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করে, স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে করতে থাকে। এবং যখন দেখবে তাকে নিরুৎসাহিত করে দেওয়া হয় না, ধরো কোনো একটা কাজ করতে, এই এটা করবি না, এটা করবি না, দেখবে মুখটা তার কাঁচুমুচু হয়ে যায়, তার মধ্যে অপরাধ বোধের মতো একটা ভাব প্রকাশ পায়। ফলে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার মধ্যে, সে কাজটা করবে কি করবে না। এই যে দ্বন্দ্বটা, এর মধ্য দিয়েও ব্যক্তিত্বের বিকাশ ঘটে, যেটাকে বলা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ট। একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, একটা উদ্যোগ নিচ্ছে, উদ্যোগ নিয়ে কিছু একটা, এই হাত দিস না, হাত দিস না, হাত দিস না, এই রে উল্টে দিল রে, গ্লাসটা উল্টে দিল, যেই উল্টে গেল দেখবে ছেলের মুখ, বাচ্চার মুখ কাঁচুমুচু হয়ে যায়। আমিও নিজের চোখে দেখেছি,
এটা হয় কখন? প্রাক বাল্যকালে বা নার্সারি স্টেজ, যেটা প্রাক বাল্যকাল, নার্সারি, স্কুল, বাচ্চা, শিশু, এই কথাগুলো হাইলাইট করে দিয়েছি, মানে এটার সঙ্গে কোনো না কোনো লাইন জুড়ে প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক, এবারে চলে আসি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু চতুর্থ স্তর। দ্বিতীয় পর্যায়ের নামটা কি বলেছিলাম? মধ্যবর্তী স্তর। চতুর্থ স্তর যেটা মধ্যবর্তী পর্যায়টাই হচ্ছে চতুর্থ স্তর। এটা মধ্যবর্তী পর্যায়, স্তর না, এটা পর্যায়। এটাও লিখে দিই, এগুলো সঙ্গে সঙ্গে না লিখলে মনে থাকবে না। আচ্ছা, মধ্যবর্তী পর্যায়টা কি বলা হচ্ছে? চতুর্থ স্তর, 6 থেকে 11 বছর। এখানে কি হচ্ছে? উদ্যম বনাম হীনমন্যতা, ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফেরিয়রিটি। এটা কি? এটা উদ্যম বা এটা ইন্ডাস্ট্রি টার্মটা কি? ইন্ডাস্ট্রি মানে কি? মূলত আমরা জানি শিল্প মানে উৎপাদনশীলতা। এখানটা উৎপাদনশীলতা বললেও কোনো ভুল নেই। উদ্যমের জায়গায় তুমি যদি বলো উৎপাদনশীলতা, কোনো ভুল নেই। আর ইনফেরিয়রিটি মানে একটা হীনমন্যতা বোধ। এখানে কি হয় দেখো, নার্সারি স্তর যখন পেরিয়ে চলে এলো, এবারে প্রাইমারি স্তরে শুরু হয়ে গেল। চতুর্থ স্তর মানে কি? প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেল। প্রাইমারি স্কুলে যেই ভর্তি হয়ে গেল, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম বৈচিত্র্যময় বিভিন্ন দক্ষতা দেখা দেবে, এবং যারা বিভিন্ন ধরনের কাজ করতে শেখে, কাজ করতে পারে বা কাজ করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তারা মানে যতটা ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকা যায়, মানে যতটা ম্যাক্সিমাম সক্রিয় থাকা যায়, সেটাই থাকে। নতুন কোনো জিনিস তৈরির প্রতি, মানে উৎপাদনমূলক কিছু কাজ বা সৃজনমূলক কাজ বা ধরো সৃষ্টিমূলক কোনো কাজ, এই সব ক্ষেত্রে তাদের ইয়ে দেখা দেয়, প্রচুর পরিমাণে উদ্যম দেখা যায়। কিন্তু যদি কোনো কারণে কাজের মধ্যে ভুল হয়, তখনই তার মধ্যে হীনমন্যতা বোধের তৈরি হয়। ইস, পারলাম না কাজটা, আমি করতে পারলাম না এটা। এটা হচ্ছে ইনফেরিয়রিটি। এটা হচ্ছে প্রান্তীয় বাল্যকাল বা এটা প্রাইমারি স্তর, প্রাথমিক বিদ্যালয়। ঠিক, নেক্সট কি আসছে? বয়স সন্ধিক্ষণ, যেটা বলা হচ্ছে তোমার 12 থেকে 18 বছর, পঞ্চম স্তর সেটা। 12 থেকে 18 বছর কি বলা হচ্ছে? আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন। দেখবে 12 থেকে 18 বছর বয়সে শিক্ষার্থীদের মধ্যে না, এই সময়টা না দ্বন্দ্ব চরম মাত্রায় লক্ষ্য করা যায়, দ্বন্দ্ব। কারণ এই সময় কি হয়, একটা একটা বালক সে কিশোরে পরিণত হয় ধীরে ধীরে। তার শারীরিক, মানসিক সব রকম যে বিকাশ বৃদ্ধিগুলো হয়, সেগুলো একবারে পারফেক্টভাবে সম্পন্ন হয়। ঠিক, তখন তারা চেষ্টা করে আমরা নতুন নতুন কোনো ভূমিকা গ্রহণ করব সমাজে। তাদের মধ্যে আমরা প্রাথমিক স্টেজে যে উদ্যমটা দেখে এসেছিলাম, সেই উদ্যমের পরিমাণটা এতটাই বেড়ে যায়, নিজের একটা আইডেন্টিটি গড়ে তুলতে চায় প্রত্যেকের কাছে, সমাজের কাছে। ঠিক আছে, কোনো কিছু কাজ দেবে, আগে ছুটে চলে যাবে। একবারে স্কুল জীবনের কথাই মনে করো না, যদি টিচার বলে এই জল আনতো, দেখবে নিজেদের মধ্যে একটা দৌড়োদৌড়ি ভাব। ক্লাস যখন ধরো 5, 6, 7 এরকম টাইপ, এ আনতে যাবে না সে আনতে যাবে, জলটা দিয়ে তো 3-4 জন একসঙ্গে বাড়িয়ে দিল। মানে কি, সে নিজের আইডেন্টিটি একটা তৈরি করতে চায়, আমি জলটা দেবো আগে, স্যারের হাতে আমি পৌঁছে দেবো জলটা। বাস্তব উদাহরণগুলো বুঝতে পারছো কি? একটু রেসপন্স কর, অনেকক্ষণ বললাম। বুঝলে? বুঝতে পারছি। হ্যাঁ, জিনিসগুলো মিলিয়ে নেবে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে, দিলে জিনিসগুলো মনে থাকবে ভালো। আচ্ছা, এইটা করতে গিয়ে যদি কোনো কারণে বিভ্রান্তি তৈরি হয়, মানে হয়তো কেউ পৌঁছে দিতে পারলো না, তার মনের মধ্যে কাজ করবে, সে আগে বোতলটা ধরিয়ে দিল, আমি দিতে পারলাম না, একটু তাড়াতাড়ি করে ব্যাগের চেন খুলে যদি বোতলটা দিতাম। এই, তার মানে কি, সে স্যারের কাছে নজরে আসতে পারলো না, তখনই তার মধ্যে চলে এলো দ্বন্দ্ব, যেটাকে বলা হচ্ছে আত্মপরিচয় বিভ্রান্তি হয়ে গেল। তখন তার মধ্যে নিজের আইডেন্টিটি সে গড়ে তুলতে পারছে না, তার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ফলে সে পরবর্তীকালে আবার সচেতন হয়ে গেল, আত্মপরিচয় মানে আইডেন্টিটি গড়ে তোলার জন্য আরো সক্রিয় থাকবে। চাওয়া মাত্রই দেখা যাবে বোতল হয়তো আগে থেকে ব্রেঞ্চের উপর বসিয়ে রেখেছে, যে স্যার তো জল চাই, আমি বোতল বাইরে বসিয়ে রাখি। এই যে দ্বন্দ্বটা হয়, এখান থেকেও ব্যক্তিত্বের বিকাশ, নিজের আইডেন্টিটি গড়ে তুলবো আমি। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে কৈশোর। এটা হচ্ছে মূলত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। সার্চ অফ আইডেন্টিটি, এখানে ওই যে আইডেন্টিটি গড়ে তোলা মানে কি, নিজের পরিচয়টা কিভাবে গড়ে তুলবো, এটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে সার্চ অফ আইডেন্টিটি। পরিচয় গড়ে তোলার যে পথটা তারা কিভাবে নির্ণয় করবে। এখানে দুটো পরিচয় হবে, একটা স্পষ্ট পরিচয়, অস্পষ্ট পরিচয়, আইডেন্টিটি ডিফিউজ, আর একটা হচ্ছে আইডেন্টিটি ফোরক্লোজার। এটা হচ্ছে পরিচয় নির্বাচন। এই দুটো জিনিস এখানে
ওদের মধ্যে লক্ষ্য করা যায়। কিভাবে, প্রথমটা হচ্ছে কি যে পরিচয়টা কিভাবে গড়ে তুলবে বুঝতে পারবে না, দ্বিতীয়টা হচ্ছে নিজের পরিচয়টা কিভাবে পরিচিত করবে নিজেকে সেটাকে বুঝতে পারবে, নির্বাচন করা পরিচয়ের যে আমি কিভাবে নিজেকে পরিচিত করব লোকের কাছে। আর আরেকটা কি, নিজের পরিচয় সম্পর্কে তার ধারণার অস্পষ্টতা। এই হচ্ছে দুটো বিষয়। তারপরে 3 নম্বরটা কি, পরিচয়হীনতা, আইডেন্টিটি মোরটেরিজম, মানে কি পরিচয় সে গড়ে তুলতে পারছে না। চতুর্থ কি, পরিচয় লাভ, আইডেন্টিটি অ্যাচিভমেন্ট, মানে যখন সে পরিচিতির সন্ধান করবে এই বিষয়গুলো তার মধ্যে কাজ করবে। এই বিষয়গুলো যখন কাজ করবে তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, এবং দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে লাস্টে গিয়ে কি হবে, বিভিন্ন দ্বন্দ্বের অবসান ঘটবে এবং নিজের পরিচিতি লাভ করতে, পরিচয় লাভ করতে পারবে। ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট স্টেজে লাস্ট পর্যায়ে চলে এলাম। লাস্ট পর্যায়ের কটা স্তর, 3টে স্তর। ষষ্ঠ স্তর 18 থেকে 35 বছর, এই সময়টা অন্তরঙ্গতা বনাম একাকিত্ব, বা বলতে পারো ঘনিষ্ঠতা, ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন। এখানে কি হয় না, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়, কিন্তু যখন সেই সম্পর্ক স্থাপনে সে ব্যর্থ হয়, অর্থাৎ 18-র পরে দেখবে একটা নির্দিষ্ট জোন তৈরি হয় যেখানে দেখবে একজনের সঙ্গে একজনের একটা খুব অন্তরঙ্গতা তৈরি হয়ে যায়। সেটা বন্ধু হতে পারে, কিংবা পাড়ার কেউ গুরুজন ব্যক্তিও হতে পারে। আবার যদি সেখানে সে ব্যর্থ হয় তখন তার মধ্যে একাকিত্ব চলে আসে। কোনো একটা পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান সূত্রেই একটা ছেলে, দুটো ছেলে আছে ধরো, বললাম দুজন আছে, দুজনের মধ্যে একজন খুব অন্তরঙ্গ হয়ে গেল পাড়ার যে নেতা তার কাছে, কিন্তু বাকিজন যে হলো সে অন্তরঙ্গ হতে পারলো, তার কিছু একটা নিশ্চয়ই ঘাটতি ছিল বা ব্যর্থতা ছিল, ফলে তার মধ্যে দ্বন্দ্বের তৈরি হবে। এই দ্বন্দ্বই তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা কি করবে না, তার অন্তরঙ্গতার বিষয়টা যাতে আরো সহজভাবে সে গড়ে তুলতে পারে ভবিষ্যতে, সেটাতে তাকে উদ্বুদ্ধ করবে। এটাই হচ্ছে অন্তরঙ্গতা বনাম একাকিত্বের দ্বন্দ্ব। এবং যদি সে ব্যর্থ হয় সে নিজেকে সরিয়ে নেয়। অনেকে দেখবে একা একা থাকতেই পছন্দ করে, কেন জানি না, কারোর সাথে মিশতে চায় না, কেউ মিশতে চাইলে অস্বস্তি বোধ করে, এটা একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইয়ং অ্যাডাল্টহুড, উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে যোগদান, এই সময়টা এটা হয়। নেক্সট সপ্তম স্তর কি, 35 থেকে 65 বছর, এটা হচ্ছে উৎপাদন বনাম স্থবিরতার দ্বন্দ্ব, জেনারেটিভিটি আর স্ট্যাগনেশন। এখানে কি বলা হচ্ছে, ব্যক্তি কর্মক্ষেত্রে যেভাবে হোক, কেউ ব্যবসা করছে, কেউ দিনমজুর করছে, কেউ সরকারি চাকরি করছে, কর্মক্ষেত্র তার মোটামুটি আছে, কর্মক্ষেত্রে যোগদান তার হয়ে গেছে। এবারে সে বৃত্তির ক্ষেত্রে নিজেকে হ্যাঁ, বৃত্তির ক্ষেত্রে সে নিজেকে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করে, নিজেকে সৃষ্টিশীল করার চেষ্টা করে, নিজেকে কোনো কিছু উৎপাদনশীলতার জন্য নিজে চেষ্টা করে, বা নিজেকে কোনো সমাজ কল্যাণমূলক কাজে নিয়োগ করার চেষ্টা করে। কিন্তু আবার কিছু ব্যক্তি দেখবে তার উল্টো দিকে, যদি আমরা দেখি, কিছু ব্যক্তি আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়। তাহলে এখানে এই দ্বন্দ্বটা মাঝে মাঝে ওদের মধ্যে দেখা যায়, যে এই কাজটা করব, এটা আমি করব নাকি চুপ করে থেকে যাব, এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফল যখন পাবে তখন তার আবার সেই দ্বন্দ্বের অবসান ঘটবে এবং তার ব্যক্তিত্বের বিকাশ হবে। নেক্সট এবং লাস্ট স্তর কি, সেটা হচ্ছে অষ্টম স্তর, 65 বছরের ঊর্ধ্বে, বার্ধক্য হয়ে গেল, সততা বনাম হতাশা। এখন এই বয়সটাতে আর সেরকম কিচ্ছু থাকে না, মানুষ স্বার্থও চিন্তা করে না, কিচ্ছু করে না, শুধু মনে করে যে আমাকে যেন সন্তান সন্ততিরা ঠিকঠাক দেখে, দুটো খেয়ে পরে শান্তিতে যেন মরতে পারি, এই চিন্তা। আচ্ছা, এখানের বিষয়গুলো কি, এই সময় ব্যক্তির মধ্যে মানে মানসিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যে যখন তার মধ্যে কোনো কিছু কাজ ধর্মনিষ্ঠার সঙ্গে করবে, বা সততার সঙ্গে কোনো কিছু সমস্যার সমাধান, এইসব বিষয়গুলো থাকে। তার উল্টো দিকে কিসের দ্বন্দ্ব থাকবে না, কোনো একটা হতাশায় বুঝে সে হতাশা থেকে কিভাবে উদ্ধার পাবে, বা ধরো জীবনে একটা সংকটময় পরিস্থিতিতে চলে এসছে, সেই থেকে কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবে, দিয়ে জীবনটাকে সঠিকভাবে সে মানে চালিয়ে নিয়ে যাবে যতদিন সে বাঁচতে পারবে। এই দু ধরনের যে বিষয়, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব তাদের মধ্যে লক্ষ্য করা যায়, ইন্টিগ্রিটি ভার্সাস ডেসপেয়ার। এই হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে এরিকসনের বক্তব্য। এরপরে ভাইগটস্কি আছে,
এটা আজকে আর আলোচনা করবো না। কিন্তু আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ইনফরমেশন মানে একবারে কগনিটিভ যে প্রশ্ন থাকবে না, ঠিক আছে? কগনিটিভ প্রশ্ন কোনো থাকবে না, এইখান থেকে এবারে কনসেপচুয়াল প্রশ্ন থাকবে। ওই জন্য হাতের কাছে যে বইটাই আছে পয়েন্টগুলো শুধু না পড়ে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এরিকসনের তত্ত্বটা বইতে অনেকটাই বড় করে দেওয়া আছে, বেশ কয়েকটা পাতা আছে, আমার যেটুকু মনে পড়ছে বেশ কয়েকটা পাতায় এই তত্ত্বটা আছে। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন পড়বে যে কি কি বৈশিষ্ট্য, কি ধরনের দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা কিভাবে। দেবাশিস পালে দিয়ে আছে, হ্যাঁ, কি দেবাশিস বলছো? পালে দিয়ে আছে, দেবাশিস যে পালে। কোনো বইতে পাবে, যে কোনো বইতে, যে কোনো বইতেই পাবে, কিন্তু ওটা অনেকটা বড় করে দেওয়া আছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এরিকসনের মনোসামাজিক দ্বন্দ্ব। ইনাকে নিও ফ্রয়েডিয়ান বলা হয়, কারণ ফ্রয়েডের ওই মনসমীক্ষণকে ইনি সমর্থন করেছেন, সেভাবেই কাজকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু ওই অতি যৌনতা, যেটাকে লিবিডো বলা হচ্ছে, সেটাকে তিনি সমর্থন করেননি। ঈদটা জন্মগত নয়, অহংটা জন্মগত। এই যে স্লাইডটা আমি তোমাদের এই স্লাইডটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্লাইড, এখনই বলে দিচ্ছি। এই স্লাইডটা, এটাও আছে তার সঙ্গে সঙ্গে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ স্লাইড। এই স্লাইডটাতে যে কথাগুলো আছে না, এইগুলোই টুইস্ট করে দেবে, দিয়ে বলবে ফ্রয়েডের সঙ্গে পাঞ্চ করেই 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে। বুঝতে পারলে? এখন যা কোশ্চেন প্যাটার্ন আমি মানে একটু একটু ধরতে পারছি যে এইভাবেই কোশ্চেন। যাই হোক, এই পর্যন্ত তাহলে। একটা একটা তত্ত্ব ধীরে ধীরে এগোচ্ছে, ভালোভাবে পড়াশোনা করো। বারে বারে বলছি, একটু যদি সঠিকভাবে সচেতনভাবে করো না, আমি তোমাদের বলছি তোমরা 110 কাছাকাছি হাসতে হাসতে নাম্বার পাবে। এই যে আমরা এরিকসনের মনোসামাজিক তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এই মনোসামাজিক তত্ত্বে যে ধরনের দ্বন্দ্বের কথা এখানে বলা হয়েছে, এইগুলো নিয়েই কিন্তু পরীক্ষাতে বারে বারে প্রশ্ন আসে। জীবন বিকাশের স্তর অনুযায়ী, সেটা প্রাইমারি লেভেল হোক কিংবা আপার প্রাইমারি লেভেল হোক, জীবন বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার্থীর বৈশিষ্ট্যকে তুলে ধরে, সেখান থেকে অপশান দিয়ে দেয় যে এটা কোন দ্বন্দ্বের অন্তর্গত। সেইভাবেই কিন্তু বিষয়গুলো ভালো করে বুঝে নেবে। একবার বুঝতে না পারলে বারবার ক্লাসটি দেখো এবং গভীরভাবে ধারণাটাকে তৈরি করে নাও। পরের ক্লাসে আবারও দেখা হচ্ছে। পরের ক্লাসে আমরা আলোচনা করব ভাইগটস্কির তত্ত্ব নিয়ে। কেমন? সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও।